হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসলাম আমাদের অ্যানিমেশন যে কোর্সটি আছে তার ফার্স্ট ক্লাসে। হিসেবে আমরা ফার্স্ট এপিসোড বলতে পারি। আজকে ফার্স্ট ক্লাসে আমরা শিখবো, আমরা হচ্ছে বেসিক অ্যানিমেশন সম্পর্কে কিছু ধারণা নেব এবং আমরা শিখবো ওই বেসিক অ্যানিমেশনের ধারণা থেকে আমি একটা অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারি কিনা। তো আজকে ক্লাসটা বেশি একটা বড় হবে না। আমার সবগুলো ক্লাসই মোটামুটি আ ছোট হবে এবং খুব সহজেই শিখিয়ে দিব যে কোন টুলটা ব্যবহার করলে কিভাবে আপনি অ্যানিমেশনটাকে সহজ করে রিপ্রেজেন্ট করতে পারবেন। আ এখন শুরু করছি যে আপনারা যদি আমার করা অ্যানিমেশন গুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট করবেন, ব্ল্যাঙ্ক স্কোয়াড স্টুডিও। আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেস অ্যানিমেশনটা আসলে কতটা সহজে করা যায় কিংবা আমি কিভাবে করি। ঠিক আছে? তো আসুন আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা যদি ইজিলি অ্যানিমেশন করতে চান তাহলে অবশ্যই আপনাদের একটা পিসি প্রয়োজন হবে। মোবাইল দিয়েও অ্যানিমেশন করা যায়। তবে মোবাইল দিয়ে জিনিসটা একটু হার্ড। আপনার ড্র করা কিংবা স্কেচ করা, এটার জন্য আপনার একটা স্টাইলাস প্রয়োজন হবে। ওইটা দিয়েও স্ক্রিনটা খুব ছোট থাকে কিংবা হচ্ছে আপনার আ আর্টটা খুব সুন্দর করা যায় না। কিন্তু যারা পারে তারা পারে আরকি, হ্যাঁ? কিন্তু আ আমি যদি বলি যে সবচেয়ে ইজিলি যদি আমি অ্যানিমেশন করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে আপনি হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার কিংবা একটা ল্যাপটপ কম্পিউটারের সাহায্যে খুব সহজেই করতে পারবেন। আপনার যদি একটা ডেস্কটপ কম্পিউটার থাকে, আপনি সর্বপ্রথম যেটা করবেন যে আপনার যেহেতু এখন অ্যানিমেশন করতে হবে, হ্যাঁ? আপনার একটা অ্যানিমেশন সফটওয়্যার নামাইতে হবে। একটা সফটওয়্যার লাগবে যেখানে হচ্ছে আপনি আপনার কাজগুলো করবেন। তো অ্যানিমেশন করার জন্য যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে Adobe Animate, যেটা দিয়ে আপনি খুব সহজেই 2D অ্যানিমেশন করতে পারবেন। ঠিক আছে? তবে সমস্যা হচ্ছে এটা যে এটা আপনাকে অবশ্যই পারচেজ করতে হবে আর না হলে ক্র্যাক ডাউনলোড করতে হবে। ক্র্যাক নামিয়ে তারপরে কাজ করতে হবে। তো আমরা কোন ধরনের রিস্ক নিব না। আমরা কোন ধরনের টাকাও খরচ করব না। আমরা যেটা করব যে আমরা অ্যানিমেশন এর জন্য যদি কোন ফ্রি টুলস থাকে, কোন ফ্রি সফটওয়্যার থাকে সেটা আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আপনারা ক্রিটা নামের যে সফটওয়্যারটা আছে সেটা নামিয়ে নিবেন। KRITA, ক্রিটা। ক্রিটা হচ্ছে এমন একটা সফটওয়্যার, এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সব রকমের 2D অ্যানিমেশন এখান থেকে করতে পারবেন। আপনার আ যেকোনো ধরনের আ কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না কিংবা ধরেন হচ্ছে আ আপনাকে হচ্ছে অনেক বেশি পারদর্শী হইতে হবে না। আপনি জাস্ট কয়েকটা টুল সম্পর্কে জানলেই আপনি হচ্ছে জাস্ট একটু আ ইন্টারফেসটা সম্পর্কে জানলেই আপনি ভালোভাবে কিভাবে অ্যানিমেশনটা করা যায় সেটা আপনি শিখতে পারবেন। এখান থেকে হচ্ছে ক্রিটাতে চলে আসবেন, ডাউনলোডে চলে যাবেন এবং যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা ইনস্টল করে নিবেন আপনার উইন্ডোজ এর জন্য। ঠিক আছে? ইনস্টল করে ফেলার পরে আপনি আপনার ক্রিটা যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করে নিবেন। খুবই ফাস্ট একটা সফটওয়্যার। এটা আপনার যেকোনো অ পিসিতেই আপনার হচ্ছে এটা খুব সুন্দরভাবে রান করবে। যে খুব হাই এন্ড পিসি হইতে হবে জিনিসটা এরকম না। তো এই যে আমার আগের যে করা কয়েকটা অ্যানিমেশন যেগুলোর ড্রাফট এখনো আছে, আমি এখনো কমপ্লিট করতে পারিনি, কমপ্লিট করছি। সেই অ্যানিমেশন গুলা এখানে শো করতেছে, হ্যাঁ? তো আমি এগুলোতে ঢুকতেছি না। আমি আপনাদেরকে একটা নতুন অ্যানিমেশন পেজে নিয়ে যাচ্ছি। তো যেটা করতে হবে আপনাদেরকে আমার কার্সরটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা নিউ ইমেজ, নিউ ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে বেশ অনেকগুলো টেমপ্লেট চলে আসবে আপনাদের সামনে। তা আপনি চিন্তা করবেন যে ভাই আমি তো অ্যানিমেশন করব। আমি অ্যানিমেশন টেমপ্লেটটা ইয়া খুলে নিই, হ্যাঁ? এখান থেকে চলে আসবেন। না, আমি আপনাকে যেটা বলছি যে আপনি এই টেমপ্লেটটা নিবেন না। আপনি একটা কাস্টম টেমপ্লেট নিবেন। কাস্টম ডকুমেন্ট এবং আমি এখানে যে ইনফরমেশন গুলো দিছি উইডথ, হাইট, তারপর হচ্ছে রেজোলিউশন, হ্যাঁ? কত পিক্সেল করে দিছি আর এই যে হচ্ছে 32 বিট এগুলো সব হচ্ছে আমার মতো করে দিলে আপনার কোন ধরনের ল্যাগিং কিংবা আপনার হচ্ছে অ্যানিমেশন রেন্ডারিং এ কোন সমস্যা হবে না। কখনোই এরকম কোন সমস্যা আপনি ফেস করবেন না। তো এগুলো সবকিছু হচ্ছে আপনি এখান থেকে ভালো করে দেখে নিবেন।
এরপর আপনি কি করবেন? যেটা এখান থেকে ক্রিয়েট করে নিবেন। দেখেন ক্রিয়েট করার পরে আমি যখন ক্রিয়েট করলাম, আমার সামনে এরকম অনেকগুলো ভিজি ইন্টারফেস চলে আসছে। অনেকগুলো ডকার এখানে খোলা। তো এই কোনটা কি সেটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আপনি যখন ১ম এই সফটওয়্যারটা ওপেন করবেন, কাস্টম ভাবে এটা তৈরি করবেন, তখন আপনার সামনে এরকম অনেক কিছু থাকবে না। যেমন ধরেন এখানে আছে যে কালার সিলেক্টর যেটা, এটা থাকবে না। তা আমি ধরলাম এটা কেটে দিলাম। এরপর আছে অনিয়ন স্কিন, এটাও থাকবে না, এটাও কেটে দিলাম। এরপর হচ্ছে অ্যানিমেশন টাইমলাইন, এটাও আপনার এখানে থাকবে না। দেখুন আমার কার্সরের দিকে খেয়াল করেন, আমি এটা কেটে দিলাম। তারপর হচ্ছে অ্যানিমেশন কার্ভস, এটাও আপনাদের এখানে থাকবে না, এটাও আমি কেটে দিলাম। আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। হ্যাঁ? আপনাদের হয়তো এই কালার প্যাটার্নটা থাকতে পারে, কালার ক্যানভাসটা থাকতে পারে। আর হচ্ছে আপনার কালার ক্যানভাসটাও এরকম থাকবে না, আপনাদেরটা হয়তো এরকম থাকবে। অনেকগুলো কালার একসাথে এরকম থাকবে, হ্যাঁ? আর হচ্ছে এই নিচে হচ্ছে আপনার লেয়ারের যে একটা অপশন, এই যে লেয়ার, এই লেয়ারটা থাকতে পারে। তো এখন অ্যানিমেশন করতে হলে তো আপনার অবশ্যই বাকি যে আমার যেগুলো ছিল সেগুলো আপনার লাগবে। সেগুলো আপনি কিভাবে আনবেন? আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। আপনারা যেটা করবেন যে আপনাদের মাউসের যে কার্সরটা আছে, কার্সরটাকে সোজা টুলস এর এখানে নিয়ে যাবেন। সরি। আপনাদের কার্সরটা সোজা এখানে সেটিংস এ নিয়ে যাবেন। সেটিংস এ নিয়ে আসার পরে আপনারা চলে যাবেন ডকার্স। ডকার্স এ আসার পরে আপনারা যেটা করবেন আমার মতো করে আমি যেগুলো এড করে নিচ্ছি সেগুলো এড করে নিবেন। প্রথমত অ্যানিমেশন টাইমলাইন। দেখুন আমার টাইমলাইন চলে আসছে। এরপর হচ্ছে আবার সেটিংস, ডকার্স, অ্যানিমেশন কার্ভস। এই যে আমার অ্যানিমেশন কার্ভস চলে আসছে। এই যে আমার অ্যানিমেশন কার্ভস। ঠিক আছে? এরপর আবার সেটিং, ডকার্স। এরপর আমার যেটা ছিল সেটা হচ্ছে আম অনিয়ন স্কিন। অনিয়ন স্কিনটা আমি খুঁজে এই যে এখানে আছে অনিয়ন স্কিন। অনিয়ন স্কিনটা আমি নিয়ে নিলাম। দেখুন আমার অনিয়ন স্কিন চলে আসছে। এরপর আবার আমি যাব ডকার্সে। ডকার্সে যাওয়ার পর আমার আছে কালার যে সিলেক্টরটা ছিল সেটা আমি নিয়ে নিব। এটা না। এই যে অ্যাডভান্স কালার সিলেক্টর, হ্যাঁ, পেয়ে গেছি। কালার সিলেক্টর থেকে আমি আমার কালারে নিয়ে আসলাম। এটা একটু বড় করে নিই আমি। হচ্ছে এভাবেই দেখতে আমার কাছে ঠিকঠাক মনে হয়। ঠিক আছে। এখন হচ্ছে আপনাদেরকে ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা দেই আমি। প্রথমত আ আ এই যে হোয়াইট পেজটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? আপনারা আপনাদের মাউসের যে স্ক্রল বাটনটা আছে, স্ক্রল যেটা দিয়ে আমরা স্ক্রল করি, সেটাকে যদি উপর নিচে করেন তাহলে এটা জুম ইন, জুম আউট হয়। ঠিক আছে? এরপরে যদি আপনি খুব স্লোলি এটাকে জুম ইন কিংবা খুব স্লোলি এটাকে স্লো আউট করতে চান, দেখেন এখানে খুব ফাস্ট স্লো আপনার হচ্ছে জুম ইন হচ্ছে, খুব ফাস্ট আপনার হচ্ছে জুম আউট হচ্ছে। আমি চাচ্ছি যে এটা আস্তে অল্প করে হচ্ছে ইয়ে হবে। তাহলে আপনি যেটা করবেন যে কন্ট্রোল ক্লিক করবেন। আর হচ্ছে আপনার স্ক্রল বাটনটা ক্লিক করবেন। ক্লিক করে আস্তে মুভ করবেন। তাহলে দেখবেন যে আপনার যে ইয়াটা আছে, বোর্ডটা আছে সেটা খুব আস্তে আপনি আপনার নিজের মতো করে এটা সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? তো এটা অতটা প্রয়োজন হয় না। আমি আমার মতো করে এভাবেই করি সবসময়। এরপর যেটা যে এই যে ছোট্ট একটা গোল দাগ দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ? এটা হচ্ছে আপনার ব্রাশ। এটা খুব ছোট দেখাচ্ছে। আমি একটা বড় দেখে ব্রাশ নেই। আচ্ছা, ব্রাশ কিভাবে নিলাম সেটা একটু পরে দেখাচ্ছি। তো আপনার হচ্ছে যদি আপনি মাউসের যে লেফট বাটন আছে, লেফট বাটনটা ক্লিক করে দাগ দেন তাহলে দেখবেন যে এরকম ব্রাশ আপনার সুন্দরভাবে আসতেছে। হ্যাঁ? এই যে আপনি যেটা আঁকতে চান দেখুন। ঠিক আছে? আপনার সুন্দরভাবে কিন্তু একটা ব্রাশ আপনার হচ্ছে আর্ট হচ্ছে। হ্যাঁ? এবার হচ্ছে আপনি আ যদি আপনার মাউসের যে রাইট বাটনটা আছে, আপনার মাউসের রাইট বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো ব্রাশের প্রিসেট চলে আসছে। যেমন হচ্ছে এখন আমার রাবার প্রয়োজন, হ্যাঁ? ইরেজার প্রয়োজন। আমি ইরেজার নিলাম। ইরেজার নিয়ে এই যে আমি মুছতে লাগলাম, হ্যাঁ? আমি মুছে দিলাম। আমি যা ড্র করছিলাম এগুলো হচ্ছে মুছে দিব। তো এটা যদি মুছে দিতে হয় তাহলে আমার কি করতে হবে? আমার মাউসের যে রাইট ক্লিক করতে হবে, এরপর ইরেজার এ আসতে হবে।
এরপর আবার হচ্ছে আমি আগের জায়গায় ফেরত যাবো কিভাবে? আবার মাউসে রাইট ক্লিক করব। আমি আমার এখান থেকে একটা ব্রাশ আমি সিলেক্ট করে নিব। ঠিক আছে? একটা ব্রাশ সিলেক্ট করে নিলাম। এই যে আঁকা হচ্ছে। হ্যাঁ? তো আমি সাধারণত ব্রাশ কিভাবে সিলেক্ট করি? আমি হচ্ছে দেখুন আমার মাউসের কার্সরটা আমি হচ্ছে এইখান থেকে ব্রাশের যে একটা জায়গা আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমার সামনে যত ধরনের ব্রাশ আছে সবগুলো এখানে চলে আসে। হ্যাঁ? পেন্সিল, পেন এবং যতগুলো ব্রাশ আছে, যত ধরনের শেড আমার প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নিতে পারি। আমি যেটা করি যে আমি এখান থেকে আমার ব্রাশটা সিলেক্ট করি। এরপর হচ্ছে আমি ড্র করি। আবার যদি আমার ইরেজার প্রয়োজন হয়, তাহলে আমি এখান থেকেই হচ্ছে আমার ইরেজারটা নিয়ে নিই। ঠিক আছে? এই যে। এখন কথা হচ্ছে যে আমার ইরেজারটা এখানে খুব ছোট দেখাচ্ছে, না? এভাবে তো মুছতে তো অনেক সমস্যা হচ্ছে। আমি যদি একবারে মুছে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো না? সেক্ষেত্রে আমি যেটা করব যে এখানে আমার মাউসের কার্সরটা দেখেন। এখানে যে সাইজ আছে, সাইজটা আমি বাড়ায় নিব। বাড়ায় নিলাম। দেখুন আমার এটা কত বড় হয়ে গেছে। এবার আমি এটা সুন্দরভাবে মুছে দিলাম। সাইজ যদি আরো বাড়াই তাহলে আরো বড় হয়ে যাবে, হ্যাঁ? সাইজ যদি আরো কমিয়ে দিই তাহলে আরো ছোট হয়ে যাবে। আপনার সুবিধা মতো আপনি এটার সাইজ ছোট বড় করে নিতে পারবেন। শুধু এটার ক্ষেত্রে না আপনার যেকোনো ব্রাশ যেমন আমার এই ব্রাশটা ছিল, এই ব্রাশের ক্ষেত্রেও আমি সাইজ এরকম বড় করে নিতে পারব। ঠিক আছে? এটা আমি কালারটা কালো নিয়ে নিই দেখুন। আচ্ছা। তো মোটামুটি এই পর্যন্ত তো হচ্ছে আপনাদেরকে ব্রাশ এবং ইরেজারটা দেখানো হলো। এবার আসুন এই সামনে কয়েকটা টুল নিয়ে। এখানে দেখুন অনেকগুলো টুলস আছে। এখানে সিলেক্টেড আছে হচ্ছে আমার ব্রাশ টুল। এরপরে একটা টুল আছে, এরপরে অনেকগুলো টুল আছে। এই সবগুলো টুলের ব্যবহার আমি আপনাদেরকে শিখিয়ে দিব অ্যানিমেশন করার মাধ্যমে। অর্থাৎ একটু পরে যে আমি যে অ্যানিমেশনটা করব, সে অ্যানিমেশনটা করার মাধ্যমে আপনারা প্রত্যেকটা টুল সম্পর্কে একটা করে ধারণা পেয়ে যাবেন। এবার দেখুন যে আসলে বেসিক অ্যানিমেশন আমি যে অ্যানিমেশন করব, অ্যানিমেশন করতে আসলে আমার কি লাগবে? প্রথমত আমার হচ্ছে কিছু আঁকতে হবে। এবং আঁকা যে জিনিসটা সেটাকে মুভমেন্ট করতে হবে। মানে এটাকে মুভ করতে হবে, নাড়াইতে হবে। তো দেখুন আজকে হচ্ছে আমি আপনাদেরকে যে অ্যানিমেশনটা দেখাবো, সেই অ্যানিমেশনটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যানিমেশনটা আজকে আমরা কমপ্লিট করব এবং কমপ্লিট করে দেখাবো। তো অ্যানিমেশনটা করতে হলে কি লাগবে? আমার একটা বল লাগবে। যে বলটা কিনা হচ্ছে এ এইভাবে আসবে। এইভাবে আসবে, এসে ড্রপ খাবে, ড্রপ খাবে, ড্রপ খাবে, থেমে যাবে। আবার একটা বল এইভাবে আসবে, ড্রপ খাবে, ড্রপ খাবে, ড্রপ খাবে, থেমে যাবে। তো কি করব? আমরা এটা কিভাবে করব? একটা বল আঁকবো এবং এটাকে এভাবে নিয়ে আসবো? জিনিসটা এরকম না। মনে করুন যে এটা হচ্ছে একটা পেজ। আপনার খাতার একটা পেজ হচ্ছে এইটা। সাদা যে বক্সটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ? এটা এই পেজটার নাম দেন আপনি হচ্ছে ১ মানে হচ্ছে এটা হচ্ছে ১ নাম্বার পেজ। আমার ব্রাশ দেওয়া আছে। আমি এটার নাম দিলাম ১ নাম্বার পেজ। ১ এবার দেখুন নিচে অ্যানিমেশন টাইমলাইনে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম অনেকগুলো কি ফ্রেম দেওয়া। এগুলাকে সাধারণত কি ফ্রেম বলা হয়। এটা হচ্ছে 0, এটা হচ্ছে ১ নম্বর কি ফ্রেম, ২ নম্বর কি ফ্রেম, ৩ নম্বর কি ফ্রেম। আমি ১ নম্বর কি ফ্রেমে গেলাম। এটা 0 তে আমি 1 লিখছিলাম। ১ নম্বর কি ফ্রেমে গেলাম। এবার হচ্ছে এখান থেকে আমি একটা নতুন কি ফ্রেম নিয়ে নিলাম। দেখুন এই যে বাটনটা, এখানে ক্লিক করলে একটা নতুন কি ফ্রেম চলে আসবে। আমার যে ১ লেখাটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ১, ২ আমি আরো সুন্দরভাবে বোঝানোর সুবিধার্থে আমি এটাও বাদ দিয়ে দিলাম। এটাকে আমি লিখলাম 0, 0 ১ নম্বরটাকে আমি লিখলাম 1 আবার হচ্ছে আমি ২ নম্বর এই প্রত্যেকটা কি ফ্রেমকে আপনি একটা করে পেজ মনে করেন। আপনার খাতার যে পেজ আছে সে পেজ মনে করেন। এবার আমি ২ নম্বর পেজে গেলাম। ২ নম্বর পেজে গিয়ে আমি নতুন একটা কি ফ্রেম নিলাম। এইটাতে ক্লিক না করলে আপনাদের নতুন কি ফ্রেম আসবে না। হ্যাঁ? এড ব্ল্যাংক ফ্রেম এখানে আপনার ক্লিক করতে হবে তাহলে নতুন একটা কি ফ্রেম আসবে। এবার এখানে আমি লিখলাম ২ একইভাবে আমি ৩ নম্বর কি ফ্রেম নিলাম। লিখলাম ৩ একইভাবে আমি ৪ নাম্বার কি ফ্রেম নিলাম। লিখলাম ৪ ৫ ৬ ৭
৮, ৯, ১০। আমি হচ্ছে এখানে ১০ টা কি ফ্রেম নিলাম আপনাদের সামনে। ১০ টায় ১০ রকম লেখা লিখলাম। ১, ২, ৩, ৪, হ্যাঁ? এখন দেখেন যে এই যে প্রত্যেকটা পেজে যে আমি একটা, একটা করে আলাদা, আলাদা জিনিস লিখলাম। এবার যদি আমি এটাকে সবগুলো একসাথে পাশাপাশি বসাই কিংবা সবগুলো একসাথে একটার পর একটা আনি, তাহলে দেখবেন কি এটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। অর্থাৎ জিনিসটা মুভ করছে, হ্যাঁ? আমি এখান থেকে এই যে প্লে বাটনে ক্লিক করি। প্লে বাটনে ক্লিক করলে দেখবেন এই যে খুব দ্রুত এটা মুভ করে ফেলল। খুব দ্রুত মুভ করে ফেলল। আপনি বলবেন যে, "ভাই এটা এত দ্রুত মুভ করলে তো আমি কিছু দেখতেই পারব না।" কিংবা এত দ্রুত যদি মুভ করে তাহলে তো আমার অনেকগুলো ছবি একসাথে আঁকতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রেম রেট কত সেটা জানতে হবে। হ্যাঁ? ফ্রেম রেটটা কি? যেমন ধরেন এখন আমার এই যে কি ফ্রেম আছে, অ্যানিমেশন টাইমলাইন আছে, এখানে আমার কি আ ফ্রেম রেট হচ্ছে 24 আচ্ছা কি ফ্রেমের এই অপশনটা আমি কিভাবে দেখলাম? আমি আমার মাউসের কার্সরটা যখন এই ৩ টা দাগের কাছে নিয়ে আসলাম তখন দেখলাম যে এখানে ফ্রেম রেট লেখা আছে। আচ্ছা ফ্রেম রেট হচ্ছে ২৪। ফ্রেম রেট ২৪ মানে কি? মানে হচ্ছে এভাবে ২৪ টা পেজ ১ সেকেন্ডে যাবে। অর্থাৎ ১ সেকেন্ড সমান ২৪ টা কি ফ্রেম। ২৪ টা পেজ ১ সেকেন্ড। অর্থাৎ যখন এভাবে আমি ক্লিক করব ২৪ টা পেজ একসাথে চলে গেছে তখন সেখানে ১ সেকেন্ড হইছে। তার মানে আপনার ১ সেকেন্ডের অ্যানিমেশন যদি করতে হয় তাহলে এখানে ২৪ টা পেজ আপনার আঁকতে হবে। এই পর্যন্ত আপনার ১ সেকেন্ড আঁকতে হবে। তো আমি আসলে এতগুলো কি ফ্রেম রেট ইউজ করি না। আমি সাধারণত ফ্রেম রেট ইউজ করি ১০। তো আমি ২৪ এর এখানে ১০ লিখে নিলাম। এখন কি হলো? এখন হলো যে আপনার ১ সেকেন্ড সমান ১০ টা কি ফ্রেম। ১ সেকেন্ড সমান ১০ টা কি ফ্রেম কিংবা ১০ টা পেজ। এখন যদি আপনি আপনার প্লে বাটনে ক্লিক করেন, তাহলে দেখবেন এটা খুব স্লোলি ১০ পর্যন্ত কাউন্ট করতেছে। খুব স্লোলি ১০ পর্যন্ত কাউন্ট করতেছে। আপনি আপনার ফ্রেম রেট যত কম দিবেন, তত হচ্ছে আপনার আ আ কাউন্টের সংখ্যাটা একটু কম হবে, হ্যাঁ? কিন্তু ফ্রেম রেট যত কম দিবেন আপনার অ্যানিমেশনের মান তত বাজে হয়ে যাবে, তত খারাপ হবে। অ্যানিমেশনটা দেখতে খুব ভালো লাগবে না। আপনার ফ্রেম রেট যত বেশি আপনি বেশি রাখবেন, আপনার অ্যানিমেশনটা দেখতে খুবই ভালো লাগবে। যাই হোক, তো এবার আমি যেটা করব যে আমি এই যে ফ্রেমগুলো তো আমার এখন আর লাগতেছে না। আমি এই ফ্রেমগুলোকে বাদ দিয়ে দিব। তো ফ্রেমগুলোকে আমি বাদ দিব কিভাবে? আমি সবগুলো ফ্রেম একসাথে সিলেক্ট করব। আমার মাউসের লেফট ক্লিক পুরোটা হচ্ছে চেপে ধরলাম। চেপে ধরে আমি সবগুলো সিলেক্ট করে এই যে এখানে আছে রিমুভ কিফ্রেমস এখানে ছিল এড কিফ্রেমস এরপর হচ্ছে রিমুভ কিফ্রেমস এখানে ক্লিক করে দিব। আমার কিফ্রেম গুলো সব চলে যাবে। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এবার আসেন আমরা হচ্ছে আমাদের অ্যানিমেশনটা শুরু করব। তো এই অ্যানিমেশনে আমি তেমন কিছুই ড্র করব না। আমি জাস্ট একটা বল এখান থেকে এখানে যাচ্ছে পুরোটা মাউসের মাধ্যমে করে দেখাবো। আমি আমার হাতের কোনো আ আঁকাআঁকি কিংবা এরকম কিছুই করে দেখাবো না। হ্যাঁ? তো ফার্স্ট অফ অল আমরা দেখি আমাদের এখানে আরেকটা লাস্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পেইন্ট লেয়ার। দেখুন এখানে হচ্ছে লেয়ার নামের একটা জিনিস আছে। আপনারা যদি Adobe Photoshop ইউজ করে থাকেন তাহলে আপনারা লেয়ার সম্পর্কে আইডিয়া থাকবে। লেয়ার জিনিসটা কি? ধরুন হচ্ছে একটা পেঁয়াজ। ঠিক আছে? একটা পেঁয়াজের অনেকগুলো লেয়ার থাকে। একটার উপর আরেকটা লেয়ার থাকে, একটার উপর একটা লেয়ার থাকে। তো আপনি যদি পেঁয়াজের একদম উপরের লেয়ারে কিছু একটা আঁকেন, ঠিক আছে? এরপর তার নিচের লেয়ার ওই লেয়ারটা যদি এবার উঠিয়ে দেন, সরায় দেন, তাহলে আপনার যে নিচের লেয়ারটা আছে, সেই নিচের লেয়ারে কি কিছু থাকবে? কিছু থাকবে না। সেই নিচের লেয়ারটা আপনার ফাঁকা থাকবে। হ্যাঁ? সেই নিচের লেয়ারে আপনি আবার কি করতে পারবেন? আরেকটা ছবি আঁকতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আমার লেয়ার 2 যেখানে আমি লাল সার্কেলটা আঁকলাম। এটা হচ্ছে আমার লেয়ার 1 যেটাতে আমি কালো সার্কেলটা আঁকলাম। লেয়ার 1 নিচে আছে এজন্য এখানে কালো সার্কেলটাকে নিচে দেখাচ্ছে। লেয়ার 2 হচ্ছে উপরে আছে এজন্য লাল সার্কেলটাকে উপরে দেখাচ্ছে। আমি যদি লেয়ারটাকে চেঞ্জ করে দেই, তার জায়গা পজিশন চেঞ্জ করে দেই তাহলে দেখেন এবার লেয়ার 1 উপরে আছে তার মানে কালো যে সার্কেলটা এটা উপরে চলে আসছে। আর লেয়ার 2 নিচে চলে আসছে, লাল সার্কেলটা নিচে চলে আসছে। এখন এই ২ টা লেয়ারের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না। হ্যাঁ? আপনি এই ২ টাকে ইচ্ছামত এখান থেকে নাড়াইতে পারবেন, চালাইতে পারবেন। আপনার ওইটা আগেরটার মধ্যেই থাকবে। কোন সমস্যা হবে না। আশা করি লেয়ার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া আসছে। আচ্ছা।
আমরা নতুন একটা লেয়ার কিভাবে নিব? যেমন এখানে ব্যাকগ্রাউন্ড নামের একটা লেয়ার আছে। এই লেয়ারটা সাধারণত কিছুই করা যায় না এখানে, হ্যাঁ? এটা জাস্ট আপনার আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। এর উপরে আমরা একটা লেয়ার কিভাবে নিব? দেখেন লেয়ারের এই নিচের দিকে এখানে একটা প্লাস চিহ্ন আছে, হ্যাঁ? এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনাদের একটা লেয়ার চলে আসবে। তো আমরা একটা লেয়ার নিলাম। এবার যেটা করব যে লেয়ারের উপরে আমরা একটা কি ফ্রেম নেব। এই যে দেখুন এখানে একটা কি ফ্রেম, একটা ব্ল্যাংক কি ফ্রেম নিয়ে নিলাম। এবার এখানে আমরা যেটা আঁকবো একটা সলিড মাঠ আঁকবো কিংবা একটা জায়গা আঁকবো যেখানে হচ্ছে বলটা ড্রপ খাবে, হ্যাঁ? তো বলটা ড্রপ খাওয়ার জন্য আমাদের কি লাগবে? একটা সমান একটা জায়গা লাগবে। সমান একটা জায়গা কি করব? আমি ব্রাশ টুল নিয়ে যদি একটা সমান জায়গা আঁকার চেষ্টা করি, তাহলে দেখুন এটা আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে অনেক মোটা হয়ে গেছে কিংবা অনেক আঁকাবাঁকা হয়ে গেছে। এটা আসলে দেখতে ভালো লাগতেছে না। আমি চাচ্ছি একদম সোজা একটা লাইন তা এবার আমি কি করব? এই দাগটাকে আমি সরাইয়া ফেলবো। আপনি চাইলে এখান থেকে ইরেজার ইউজ করতে পারেন। ইরেজার ইউজ করে এটাকে সরাইয়া ফেলতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে না এই দাগটা পুরোটাই আমার লাগবে না শুধু, তাহলে আপনি যেটা করতে পারেন এটাকে আনডু করে দিতে পারেন। এখান থেকে এডিট এ যেয়ে আনডু, হ্যাঁ? আনডু যদি করে দেন তাহলে এটা চলে যাবে। আবার যদি এটা আনতে মন চায় তাহলে এডিট এ যেয়ে রিডু করে দিবেন আবার চলে আসবে। এটা শর্টকাটে যদি করতে চান তাহলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড ক্লিক করবেন। তাহলে আপনার যে লেখাটা ছিল সেটা চলে যাবে। আর ওইটাকে যদি আবার আনতে হয়, আপনার যে আর্টটা ছিল সেটাকে যদি আবার আনতে হয় তাহলে আপনি কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড ক্লিক করবেন আবার সেটা চলে আসবে। তো আমি যতবার ভুল করব আমি যেটা করব কি কন্ট্রোল জেড এ ক্লিক করব। তাতে যেটা হবে যে আমার বারবার ইরেজারের যে সেটা মুছতে হবে না। আচ্ছা, এবার হচ্ছে কি করতে হবে? আমার একটা সলিড লম্বা লাইন দিতে হবে। এবার আমি চাই যে আমার যে গ্রাউন্ডটা আছে কিংবা আমার যে মাঠটা আছে সেটা সবুজ রঙের হোক। তা আমি যেটা করব এখান থেকে এই যে কালার প্যালেট থেকে আমি একটা সবুজ রং সিলেক্ট করে নিব। আমি যদি স্ক্রল করি এখানে অনেক কালার আসবে। হ্যাঁ? আমি চাচ্ছি যে আমার যে মাঠটা আছে, মাঠটা হচ্ছে এই কালারটা হোক, এই কালারটা হোক। এই কালারটা একটু এঁকে দেখি। হ্যাঁ, এই কালারটা ঠিক আছে। এবার এই কালারটা দিয়ে কি করব? আমি একটা লম্বা লাইন তুলব। লম্বা লাইন তুলব। তো আমি হচ্ছে কি করব? এভাবে লম্বা একটা লাইন তুলতে পারি। কিভাবে আনলাম সেটা দেখায় দিচ্ছি। এই যে ব্রাশ টুলের পাশে লাইন টুল দেওয়া। লাইন টুলটায় চলে আসবো। লাইন টুল। লাইন টুলে চলে আসার পরে আমরা যেটা করব যে একটা জায়গা যেখান থেকে আমরা লাইনটা দিতে চাচ্ছি সেখানে আমরা ক্লিক করব। কিন্তু মাউসের বাটন ছাড়বো না। ছেড়ে এটাকে আমি টেনে নিয়ে যাব। টেনে নিয়ে যাওয়ার পরে যে পর্যন্ত আসবে সেটাকে কি করব আমি আবার ছেড়ে দেব। তাহলে দেখুন যে একটা লম্বা লাইন আমার সামনে চলে এসেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের জায়গায় চলে গেলাম। আবার আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে? এবার হচ্ছে যেটা হয়েছে লম্বা লাইন টানতে গেলে এরকম একটু বাঁকা হয়ে যেতে পারে। এটা যাতে না হয়, যাতে একদম 90 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি আমি একটা লাইন পাই, সেটা যদি করতে হয় তাহলে শিফট এ ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, শিফট এ ক্লিক করতে হবে। তারপর লম্বা দাগ দিতে হবে। তাহলে আপনি যেকোনো অ্যাঙ্গেল এর একটা দাগ পেয়ে যাবেন। ঠিক আছে? চলে আসছে। আচ্ছা। সাধারণত আমি যেহেতু আগে একটা আমি হচ্ছে ছোট একটা লাইন এঁকে নিব। এত মোটা দাগের এখন প্রয়োজন আমার নেই। তার জন্য আমি কি করব? কন্ট্রোল জেড দিয়ে এটা বাদ দিয়ে আমি একটা চিকন একটা কিছু একটা নিয়ে নিব। আমি হচ্ছে এই পেনটা নিয়ে নিই। যেকোনো একটা ব্রাশ নিয়ে নিলাম। এটা দিয়ে আমার আঁকতে সুবিধা হবে কিংবা আমি জিনিসগুলো বুঝতে পারবো ভালো। তো সেম ওয়েতে আমি একটা কি করব? আমি ক্লিক করলাম, শিফট এ ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি একটা লম্বা দাগ নিলাম। লম্বা দাগ নিয়ে আমি ছেড়ে দিলাম। এবার দেখুন আমার লাইনটা খুব চিকন চলে আসছে। হ্যাঁ? এবার আমি চাই কি এখান থেকে একটা বল আসবে। যদি একটা বলকে আমার এখানে আনতে হয়, তাহলে যেটা করব যে আমি নতুন একটা লেয়ার নিয়ে নিব। কারণ আমি যদি এই লেয়ারের উপরই বলটা আঁকি, তাহলে যেটা হবে যে আমি এই দাগটাকে ছাড়া ওই বলটাকে সরাইতে পারব না। বলটাকে যদি আমি এখান থেকে নাড়াতে যাই, তাহলে দাগটাও আমার এই জায়গা থেকে নড়ে যাবে। হ্যাঁ? এখন মনে করেন যে আমার এই দাগটা একটু বেশি উপরে হয়ে গেছে। আপনি যখন এই দাগটা দিবেন, এই দাগটা একটু বেশি উপরে হয়ে গেছে কিংবা একটু বেশি নিচে হয়ে গেছে, আরেকটু উপরে উঠাবেন। এমনটা যদি করতে চান তাহলে যেটা করবেন যে আপনার মাউস কার্সরটাকে এইখানে নিয়ে আসবেন। ট্রান্সফর্ম টুলে। তো ট্রান্সফর্ম টুলে যদি নিয়ে আসেন তখন দেখবেন যে আপনার এখানে
সে দাগটা সিলেক্ট হচ্ছে। তো আমরা যখন আমাদের বলটা নাড়াচাড়া করব তখন এই ট্রান্সফর্ম টুলটা খুব ভালোভাবে দেখাতে পারব। আসুন এবার হচ্ছে আমরা আমাদের বলটা এঁকে নেই। বলটা আঁকার জন্য আমাদের যেটা করতে হবে যে আ আরেকটা লেয়ার নিয়ে নিতে হবে। আমি এখান থেকে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার 2 আমি লেয়ার 1 এর নাম দিলাম গ্রাউন্ড। নামটা কিভাবে চেঞ্জ করছি আমি? আমি লেয়ারের এই উপরে ২ বার ক্লিক করতেছি, হ্যাঁ? এই যে ২ বার ক্লিক করলাম। আর লেয়ার 2 এর নাম দিলাম আমি বল, বল। এবার আমি যেটা করব কি একটা বল আঁকবো। একটা বল সাধারণত কেমন হয়? গোল হয়, হ্যাঁ? আমি কি করব যে আমি ব্রাশ টুল দিয়ে কি একটা গোল এঁকে নিব? তাহলে তো আমার জিনিসটা সুন্দর হবে না দেখতে। দেখুন, দেখতে কিন্তু সুন্দর হচ্ছে না। ঠিক আছে? তো এভাবে একটা বল আঁকবো না। আমি এটা সার্কেল ইউজ করব। তার আগে আমি যেটা করব যে একটা নতুন আ কি ফ্রেম নিয়ে নিচ্ছি এখান থেকে। বল যে লেয়ারটা আছে বলের লেয়ারে একটা নতুন কি ফ্রেম নিয়ে নিলাম। নতুন একটা কি ফ্রেম নিয়ে নেওয়ার পরে এবার যেটা করব যে আমি একটা বল আঁকবো। বলটা আঁকবো কি দিয়ে? এখানে দেখেন এলিপস টুল নামে একটা আ টুল আছে সেটা দিয়ে হচ্ছে আমি একটা বল এঁকে নিব। এটা দিয়ে আঁকার সময় দেখা যায় যে এটা একটু চ্যাপ্টা কিংবা হতে পারে, হ্যাঁ? সুন্দর একটা গোল পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি শিফট ক্লিক করে শিফট ক্লিক করে আঁকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার যে বলটা আছে সব দিকে রাউন্ড হবে। হ্যাঁ? একটা পারফেক্ট গোল আপনি পাবেন। তো আমি চাই যে আমি হচ্ছে বলটা নিবো লাল রঙের। তো আমি একটা লাল রং নিয়ে নিই এখান থেকে। এই লাল রংটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এই লাল রংটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। বলটা আমি উম এতটুকু বড়ই রাখলাম। এর থেকে বড় রাখাটা আসলে ভালো দেখাবে না। এবার এই বলটাকে হচ্ছে আমি এই যে সিলেকশন টুল কিংবা হচ্ছে ট্রান্সফর্ম টুল দিয়ে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিলাম। এবার দেখেন যে এইটা দিয়ে যদি আমি নাড়াই তাহলে বলটাকে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। যেকোনো জায়গায় আমি নিয়ে নিতে পারবো। ঠিক আছে? দেখেন। তো আমি চাচ্ছি কি বলটা কিরকম হবে? বলটা হবে এইখান থেকে এরকম আসবে, এভাবে ড্রপ হবে, এভাবে ড্রপ হবে, এভাবে ড্রপ খেয়ে থেমে যাবে। তো সেটাই এখন করব আমি দেখুন। তো আমি এখন আছি আমার কি ফ্রেম 1 এ। আমি চাই যে আমার ওই যে বলটা এই কি ফ্রেম 1 থেকে শুরু করবে এইখান থেকে, এখান থেকে, এখান থেকে যাবে। ওকে। তাহলে বলটাকে যেহেতু আমার এতদূর এতগুলো কি ফ্রেম পর্যন্ত আমার এই বলটাকে আঁকতে হবে, তাহলে আমি কি করব? যে এই বলটাকে আগে রং করে নিব। ঠিক আছে? বলটা যেহেতু লাল রঙের এবার আমি বলটাকে এই পুরোটা জুড়ে আমি লাল করে দিব। এখন এটা আমি কিভাবে করব? এটা খুব ইজি। আপনার যে কার্সরটা আছে, কার্সরটাকে আপনি নিয়ে যাবেন এখানে ফিল যে আপনার টুলটা আছে সেখানে, হ্যাঁ? কালার ফিল করার জন্য এটাতে ক্লিক করবেন। এবার আপনার লাল রং যেটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে মাঝখানে এটা মেরে দিবেন। তাহলে দেখেন যে এই বলটা কিন্তু পুরোটা লাল হয়ে গেছে। ঠিক আছে? আপনার অন্য কোনো কালার যদি দিতে মন চায় আপনি সেটাও দিতে পারেন দেখেন। কিন্তু আপনার যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা কিন্তু লালই থেকে যাচ্ছে। আমি চাচ্ছি পুরোটা লাল হবে, লাল দিয়ে দিলাম। একটা জিনিস এটাতে যেটা হয় যে আপনার পুরো কালার ফিল করার পরে এইখানে সাদা একটা স্তর থেকে যায়। এখন কথা হচ্ছে ভাই এই সাদা স্তরটা আমরা কিভাবে ঠিক করতে পারি? এটা ঠিক করার কি কোনো ওয়ে আছে? আমি বলব হ্যাঁ ভাই একটা ওয়ে আছে। সেই ওয়েটা আসলে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই ওয়েটা হচ্ছে যে জায়গাটাকে কালার ফিল করে দেওয়া। কিংবা হচ্ছে এটাকেই ডুপ্লিকেট করে এটাকে আ হচ্ছে আ অন্যভাবে কালার ফিল করা। তো ডুপ্লিকেট করাটা আমি আজকে দেখাচ্ছি না। এটা পরে দেখাবো। পরে কোনো ক্লাসে। আজকে আমি এটা কি করতেছি ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে যেয়ে আমি একটা মোটা ব্রাশ নিলাম। এই মোটা ব্রাশটা আমি নিলাম। নিয়ে আমি কি করলাম এটাকে কালার করে দিলাম। এই যে দেখুন সুন্দরভাবে আমি এইজ গুলো আমি একটু ব্রাশটা ছোট করে নিই। ছোট করলে আমার আরো সুন্দরভাবে করতে হবে। এই যে ঠিক আছে? আপনাকে তো আর পুরোটা কালার করতে হচ্ছে না। আপনি হচ্ছে সাইড দিয়ে কালার করবেন। তবে এর থেকে ইজি যে ওয়েটা আছে সেটা বুঝতে হলে আপনারা আরেকটা ক্লাস একটু করতে হবে। ওখানে আমি আপনাদেরকে দেখায় দিব। যে আপনারা হচ্ছে কিভাবে আ আপনাদের হচ্ছে কালার ফিলটা করে ফেলবেন, হ্যাঁ? আজকে একদিনে যদি এত কিছু দেখায় দিই তাহলে হচ্ছে আপনাদের মনে নাও থাকতে পারে। যদি কোথাও ভুল হয়ে যায় কন্ট্রোল Z ক্লিক করবেন সেটা চলে যাবে। অযথা ইরেজার নিয়ে মোছামুছি করবেন না। এখন দেখেন যে এটা কিন্তু পুরোপুরি
রেড কালার, রেড টাচ সানের মতো দেখা যাচ্ছে। এবার যেটা হবে যে এই বলটা এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তার আগে আম আমি হচ্ছে বলের একটা শেড দিতে হয়। শেডটা এখন দিব না, আমি পরে দিব। আচ্ছা, তো বলটা যেহেতু এই সাইড থেকে আসবে, আমি বলটাকে আমার কি ফ্রেম 1 এ বলটাকে আমি এপাশে নিয়ে যাই। একদম এপাশে নিয়ে গেলাম। এরপর হচ্ছে কি ফ্রেম 2 তে সরি কি ফ্রেম 0 তে ছিল, এবার হচ্ছে কি ফ্রেম 1 এ যেয়ে আমি একটা নতুন কি ফ্রেম নিয়ে নিব। নতুন কি ফ্রেমটা নিয়ে নেওয়ার পরে দেখুন আমার এখানে বল যেটা ছিল বলটা চলে গেছে। হ্যাঁ? নতুন কি ফ্রেমটা নিয়ে নেওয়ার পর বলটা চলে গেছে। তাহলে কি করতে হবে যে আপনার আবার একটা বল আঁকতে হবে। আমি এখান থেকে বলটা এখানে নিয়ে আসি। এবার দেখেন আবার এই যে আমার বলটা এখানে আছে। 0 তে এখানে আছে। আমি 1 এ আরেকটা কি ফ্রেম নিলাম, আমার বলটা চলে গেল। এখন কি করব আমি? আমি আরেকটা বলে কি নিব? প্রত্যেকবার কি আমি বল আঁকবো? জিনিসটা এমন না। প্রত্যেকবার আপনার বলটাকে আঁকতে হবে না। আপনি যেটা করবেন যে এই কি ফ্রেমটাকে সরাইয়া দেন। আপনার 0 যে কি ফ্রেমটা ছিল সেটা চলে আসবে। এবার আপনি যেটা করবেন যে এই ২ টার মাঝখানে আরেকটা অপশন আছে। আরেকটা কি আছে? এটা হচ্ছে ডুপ্লিকেট ফ্রেম। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা হবে যে আপনার আগের যে কি ফ্রেমে যেমন আর্টটা ছিল, পরের কি ফ্রেমে সেম আগের পেজে যেটা ছিল পরের পেজে ঠিক সেম জিনিসটা চলে আসবে। এখন এটাকে যদি আমি ক্লিক করি, অবশ্যই ট্রান্সফর্ম টুল দিয়ে, এবারে যদি এটাকে আমি নাড়াই, হ্যাঁ? দেখেন এটাকে যদি নাড়াই আমি এখানে নিয়ে আসি, 0 তে ছিল এখানে, ১ এ চলে আসলো এখানে। 0 তে ছিল এখানে, ১ এ চলে আসলো এখানে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন যেটা করব যে আমি হচ্ছে আমার এই যে কপি যেটা আছে, ডুপ্লিকেট যেটা আছে, ডুপ্লিকেটটা দিয়ে করব। তো আমি ১ নম্বর কি ফ্রেমটাকে আবার সরায় ফেলি। 0 নম্বর যে কি ফ্রেমটা ছিল এটাকে আমি এইখানে নিয়ে আসি। বাইরে, দেখা যাচ্ছে বাইরে। বাইরে নিয়ে আসলাম। ১ নম্বরে এসে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আমি এটাকে সরাইয়া এই পাশে নিয়ে আসলাম। এই পর্যন্ত। এইখানে ছিল, এই পর্যন্ত আসছে। এখানে ছিল, এই পর্যন্ত আসছে। এবার যেটা করব যে আমি ২ নম্বরে আরেকটা ডুপ্লিকেট কি ফ্রেম নিলাম। ডুপ্লিকেট কিফ্রেম নিয়ে আমি এইটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। এবার দেখেন ১ এ ছিল এইখানে, ২ এ আসলো এইখানে। ১ এ ছিল এখানে, ২ এ আসলো এইখানে। এখন বলবেন যে ভাই আমি যখন এই ৩ নম্বর কিফ্রেমে আবার ডুপ্লিকেট করে এটা সরাচ্ছি, আমার তো এই জায়গা মিসম্যাচ হয়ে যেতে পারে। মানে আমি আমার যে পজিশন আছে, পজিশনটা আমি বুঝতে পারব না যে কোথায় যাচ্ছে। দেখেন আমি পজিশনটা উল্টাপাল্টা করে ফেলতেছি, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি অনিয়ন স্কিন ব্যবহার করতে পারেন। অনিয়ন স্কিনটা কি? অনিয়ন স্কিনটা আপনাকে বুঝাচ্ছি আমি খুব সুন্দর করে। ধরেন এটা হচ্ছে আমার ১ নাম্বার, ২ নম্বরটা আমি বাদ দিয়ে দিলাম, ৩ নম্বরটা আমি বাদ দিয়ে দিলাম। এবার এই ১ নম্বরে এই আমার হচ্ছে বল যেখানে আছে কিংবা বল দেখেন এইখানে আছে। আমি যেটা করব যে এইখান থেকে এই যে বাল্বের মতো একটা অপশন আছে কিংবা আপনি এই নিচ থেকেও দিতে পারেন। এই যে বাল্বের মতো একটা অপশন আছে, এটাকে আপনি অন করে দিবেন। দেখেন এটা অন হয়ে গেছে। এটা অন হয়ে যাওয়া মানে কি? আপনার অনিয়ন স্কিন অন হয়ে গেছে। এখন অনিয়ন স্কিন কি জিনিসটা? আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখন ২ নম্বরে যাই, আর একটা ডুপ্লিকেট কিফ্রেম খুলি, আর এই ডুপ্লিকেট কিফ্রেমটাকে যদি সরাই, তাহলে আপনি দেখতে পারবেন যে আমার আগের যে কিফ্রেমে যে আর্টটা ছিল, সেটা কিছুটা বোঝা যাচ্ছে। মানে সেটা কোথায় ছিল সেটা কিছুটা বোঝা যাচ্ছে। তো আমি এটা অনুযায়ী দেখেন আমি অ্যাঙ্গেল ঠিক করে নিচ্ছি। আবার যদি আমি ৩ নম্বরটায় যাই, ৩ নম্বরটায় যাওয়ার পর আরেকটা ডুপ্লিকেট নিই। আমার ১ নম্বরে যেটা ছিল সেটা চলে যাচ্ছে। আমি আবার ৩ নম্বরটাকে সরাচ্ছি, ২ নম্বরটা বোঝা যাচ্ছে। এভাবে যেটা করতে পারতেছি আমি বুঝতে পারতেছি যে আমার বলটা আসলে কোথায় যাচ্ছে। আমি আগে যেখানে ছিল সেই জায়গাটা বুঝতে পারতেছি। পরে যেখানে যাবে সেই জায়গাটা বুঝতে পারতেছি। এটা হচ্ছে আপনার অনিয়ন স্কিন। অনিয়ন স্কিন আরো বেশি করা যায়। আপনি ২ টা ফ্রেম একসাথে দেখতে পারবেন। এখন দেখা যাচ্ছে ১ টা ফ্রেম। আপনাকে যদি দেখতে হয় যে আগের এই আপনার হচ্ছে ২ নম্বরের আগে কি ছিল, কেমনটা ছিল, সেটা যদি আপনাকে দেখতে হয়, তাহলে যেটা করতে হবে দেখুন এখানে অনিয়ন স্কিন এর যে আ টা আছে, অপশনটা আছে, এখান থেকে আপনি এই যে এখানের এই অপশনটা অন করে নিবেন। দেখেন, এখানের এই অপশনটা আমি অন করে নিলাম। এবার হচ্ছে আমার ২ টা একসাথে দেখা যাচ্ছে। আবার এখান থেকে অপশনটা আমি অফ করে দিলাম, ১ টা দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় যে, "ভাই এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না।" তাহলে অবশ্যই আমাদের পেজে আপনি আ মেসেজ করবেন যে, "ভাই এই জায়গাটা তো আমি বুঝতে পারতেছি না, এই জায়গাটা একটু বুঝায় দেন।" তাহলে খুব ভালো হয়। তাহলে আমি যেটা করব যে একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিব।
যাই হোক আমি হচ্ছে অনিয়ন স্কিন ব্যবহার করব। অনিয়ন স্কিন ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো পুরো জিনিসটা। আমি যেটা করতেছি এই ইয়াগুলো ২ নম্বরটা আর ৩ নম্বরটা আবার কেটে নিচ্ছি। হ্যাঁ? ওকে। আমি চাচ্ছি যে বলটা এখান থেকে ড্রপ করে আসবে। এবার যেটা করব যে আমি ২ নম্বরে নতুন একটা কি ফ্রেম নিয়ে নিব। ডুপ্লিকেট কি ফ্রেম নিয়ে নিব। ডুপ্লিকেট কি ফ্রেম নিয়ে নেওয়ার পরে এটাকে একটু টেনে নিব। এই পর্যন্ত। এই ৩ নম্বরে একটা ডুপ্লিকেট কি ফ্রেম নিয়ে নিব। এটা আরেকটু টেনে নিব। ঠিক আছে? সবগুলো আপনার হচ্ছে আমি একটা মেজার করে দিচ্ছি যে আপনার এই কোণাটুকু শুধু এতটুকু কোণা দেখা যাবে। এই যে এর পরের লাইনেও এতটুকু কোণা দেখা যাচ্ছে। আমি এতটুকু মেজার করে হচ্ছে বলটাকে আপাতত মুভ করছি। ৪ নম্বর কি ফ্রেমে যাব। ৪ নম্বর কি ফ্রেমে যেয়ে আমি আবারও হচ্ছে আ ডুপ্লিকেট কি ফ্রেম নেব। ডুপ্লিকেট কি ফ্রেম নিয়ে আমি আবার সেম অতটুকু জায়গা রেখে হ্যাঁ, ঠিক আছে? এভাবে হচ্ছে আরেকটা ডুপ্লিকেট কি ফ্রেম নিয়ে নিলাম ৫ নম্বরে। আমি আবার এই পর্যন্ত চলে আসলাম। এটাকে আমি গ্রাউন্ড মেজার করতেছি এই পর্যন্ত। এখন কথা হচ্ছে ভাইয়া এই পর্যন্ত গ্রাউন্ড মেজার এরপরে তো জিনিসটা আমি বুঝতে নাও পারি যে কোথায় গ্রাউন্ড আছে। এটা যে ড্রপ খাবে, ড্রপ খেয়ে তো আবার এই সেম জায়গায় আসতে হবে। তো কোথায় গ্রাউন্ড আছে এটা আমি কিভাবে বুঝবো? এটা যদি বুঝতে হয় এইটার সুবিধার্থে আমি যেটা করব যে আমি আরেকটা কি ফ্রেম নিয়ে নিব। আমি এখান থেকে আরেকটা কি ফ্রেম নিয়ে নিচ্ছি কালো রঙের। জাস্ট যাতে আমি এটা বুঝতে পারি আমি এই বরাবর একটা লাইন টেনে নিচ্ছি। ঠিক আছে? আমি আমার ব্রাশটাকে চিকন ব্রাশ করে নিই। মোটা ব্রাশ দিয়ে আসলে এটা হয় না। আমি এই বরাবরটাকে এই বরাবরটাকে আমি একটা কালো দাগ নিয়ে নিলাম। পেইন্ট লেয়ার 1 নামে যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমি একদম নিচে নিয়ে আসলাম ড্র্যাগ করে। আবার হচ্ছে আমি বলের যে লেয়ার সেটাতে চলে গেলাম। আবার হচ্ছে আমার ড্র শুরু করলাম। ঠিক আছে? আ আ এটা হচ্ছে একটু লাগায় দেই এটার সাথে এই। ঠিক আছে? এবার হচ্ছে আবার পরের কিফ্রেমে চলে যাই। ডুপ্লিকেট করে নিলাম। এখানে যেটা করবে যে বলটা একটু বাউন্স হবে। হ্যাঁ? বলটা যখন একটু বাউন্স হয় তখন কি হয়? একটু চ্যাপ্টা হয়ে যায় না? বলটাকে একটু চ্যাপ্টা করে দিলাম এইভাবে। ঠিক আছে? এটা একটা কাজ করি আমি। আগের কি ফ্রেমেই বলটাকে একটু চ্যাপ্টা করে দেই। আম ৭ নম্বর যে কি ফ্রেমটা ছিল ৭ নম্বর কি ফ্রেমেই আমি একটু বলটাকে চ্যাপ্টা করে দিই। বলটা কি হইছে? বাড়ি খেয়ে একটু চ্যাপ্টা হয়ে গেছে। চ্যাপ্টা হয়ে এবার হচ্ছে ৮ নম্বরের যে কি ফ্রেমটা আছে ৮ নম্বরে আবার ডুপ্লিকেট করে নিলাম। হ্যাঁ, যেহেতু আমার ৭ নম্বর যে কি ফ্রেমটা আছে এটা বলের সাইজটা একটু নষ্ট হয়ে গেছে। আমি যেটা করলাম যে ৬ নম্বরের যে বলের সাইজটা ছিল, এটার কি ফ্রেমটাকে আমি এখান থেকে রাইট ক্লিক করে কপি করলাম। কপি করে লেফট এখানে আবার ৮ নম্বর কি ফ্রেমে এসে আমি আবার রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে আমি এখানে কি করলাম? পেস্ট করে দিলাম। পেস্ট করলে যেটা হলো যে আমার যে কি ফ্রেমটা ছিল সেটা এখানে আবার চলে আসলো। এবার হচ্ছে আমি কি করব এটাকে যেহেতু বাউন্স খেলো, এটা একটু উপরে উঠবে নাকি? ৯ নম্বর, ১০ নম্বর, ১১ নম্বর। এভাবে হচ্ছে আপনাকে আমি যেহেতু আজকে বলের অ্যানিমেশনটা দেখাচ্ছি, বড়, বড় কোনো অ্যানিমেশন করতে গেলে এর থেকেও অন্য ভিন্নভাবে জিনিসটা করতে হয়। সেটা হয়তো পরবর্তীতে আপনাদেরকে দেখা দিব। ১১ নম্বর গেল। ১২ নম্বর এটা হচ্ছে 2nd ড্রপ খাবে এবার। ছোট্ট করে একটা ড্রপ খাবে। ১৩ নম্বর, ১৪ নম্বর, ১৫ নম্বর। এবার যেটা হবে আরেকটু ছোট্ট করে ড্রপ খাবে। ১৬ নম্বর, হ্যাঁ? ১৭ নম্বরে একটু
এইদিকে মুভ করবে। ১৮ তো এই যে পুরো বলের অ্যানিমেশনটা আমি এখানে কমপ্লিট করলাম। এইভাবে। কি করলো বলটা হালকা ড্রপ খাইলো। হ্যাঁ? এই দেখুন প্রত্যেকটাতে বলের পজিশন কিন্তু আলাদা। এবং আগে কেমন ছিল, পরে কেমন আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। সেটাও কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এবার যেটা করব যে আমি আমার অনিয়ন স্ক্রিনটা অফ করে দিব। এই যে অনিয়ন স্ক্রিনটা অফ করে দিলাম। এবার হচ্ছে আমি আমার করা অ্যানিমেশনটা দেখি, দেখতে কেমন হইছে। এখান থেকে প্লে বাটনে ক্লিক করলে দেখুন আমার বলটা কিন্তু বাউন্স খাচ্ছে, হ্যাঁ? কিন্তু আমার কি ফ্রেম এত কম যে এটা হচ্ছে খুব কেমন জানি একটু বাফার করতেছে না? স্মুথলি আসতেছে না বলটা। দেখেই বোঝা যাচ্ছে যে বলটা স্মুথলি আসতেছে না। এবার আমরা যেটা করব যে এই অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার চেষ্টা করব। দেখুন এই পর্যন্ত একটু ল্যাগ খেয়ে আছে। বেশি একটা কি ফ্রেম আমাদের হচ্ছে আপনার ফ্রেম রেট যেহেতু খুবই কম মাত্র ১০ এজন্য এটাকে খুবই আ লো কোয়ালিটি অ্যানিমেশন মনে হচ্ছে। আমি একটু এটাকে হাই কোয়ালিটি করার ট্রাই করি। হাই কোয়ালিটি করার ট্রাই করতেছি যে সেটা কিভাবে করব? দেখেন আমার অ্যানিমেশনটা তো সাধারণত এখান থেকে শুরু হইছে। আমি যেটা করব যে আমি মাঝখান দিয়ে আরো কয়েকটা কি ফ্রেম তৈরি করব। তো সেক্ষেত্রে আমি যেটা করব 0 তে ক্লিক করব। শিফট ক্লিক করে আমার কি ফ্রেম গেছে 18 পর্যন্ত। আমি 18 তে ক্লিক করব। এবার যেটা হলো যে আমার বলের যতগুলো কি ফ্রেম আছে সব কি ফ্রেম গুলো হচ্ছে সিলেক্ট হয়ে গেল। নাকি? এরপর যেটা করব আমি রাইট ক্লিক করব। আর এখানে হোল্ড কি ফ্রেম লেখা আছে। হোল্ড কি ফ্রেম থেকে ইনসার্ট হোল্ড ফ্রেম এ ক্লিক করে দিব। দেখেন ইনসার্ট হোল্ড ফ্রেম এ যখন আমি ক্লিক করে দিলাম তখন আমার এই মাঝখান দিয়ে আরো অনেকগুলো জায়গা খালি হয়ে গেছে। এবার যেটা করব যে আমি এই জায়গাগুলো ফিল আপ করব। তাহলে যেটা হবে যে আমার অ্যানিমেশনটা আরো স্মুথলি কাজ করবে, আরো স্মুথ ভাবে চলবে। আমি এবার এটা করতেছি দেখেন। তো 0 তে আমার ছিল কিছু না, 1 এও কিছু ছিল না। 2 তে হচ্ছে আমার এটা চলে আসছিল। 3 তে আসার পরে আমি যেটা করব, আমি আগে অনিয়ন স্ক্রিনটা অন করে নিই। অনিয়ন স্ক্রিন মানে হচ্ছে আমার এই ২ টা বলের মাঝখানে এটাকে নিয়ে আসবো। এইখানে ২, ২ এর পরে ৪, ৪ এর মাঝখানে ৩ যেটা আছে, এই জায়গাটা খালি আছে। এই জায়গাটা কি করব আমি ডুপ্লিকেট কিফ্রেম নিয়ে নিব। এখন দেখেন ২, ৩ এর এখানে একটা কিফ্রেম চলে আসছে। এবার এই ৩ এর কিফ্রেমটাকে আমি টেনে এই ২ টা কিফ্রেমের মাঝখানে রেখে দিব। আবার ৫ এ চলে আসি। ৫ এ চলে আসলে আমি ডুপ্লিকেট করে নিই। এইটাকে টেনে কি করব আমি এই যে অনিয়ন স্ক্রিন যে অন করে নিছি এই ২ টার মাঝখানে এভাবে নিয়ে আসবো। সাথে আবার চলে আসি ডুপ্লিকেট মাঝখানে ৯ ডুপ্লিকেট মাঝখানে। এভাবে করে হচ্ছে আমি বাকি যেগুলো আছে সবগুলো আ আপনার তো এটা করলে আসলে যেটা হবে যে আপনার অ্যানিমেশনটা আরেকটু স্মুথ হবে। আর দেখতে আরেকটু ভালো লাগবে, হ্যাঁ? যার জন্য এটা করছি আমি। মাঝখানে নিয়ে আসলাম। ১২ নম্বর। ১২ নম্বরটা আছে। ১০ নম্বর, ১১ নম্বর, ১২ নম্বর, ১৩ নম্বর ডুপ্লিকেট ১৫ ডুপ্লিকেট। আপনাকে অবশ্যই পজিশন গুলো ঠিক রাখতে হবে। ১৭ ডুপ্লিকেট। দেখেন এটা কিন্তু খুব কাছাকাছি, হ্যাঁ? আমি কাছাকাছি রাখলাম। ১৯ ডুপ্লিকেট কাছাকাছি রাখলাম। ২১ এ ডুপ্লিকেট করলাম। আরো কাছাকাছি হবে এবার এটা। ২ পাশে সমান জায়গা রেখে আমি হচ্ছে মাঝামাঝি অবস্থায় রাখতেছি। ২৩ এও ডুপ্লিকেট করলাম। ২৫ এ ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট ফ্রেম দিয়ে হচ্ছে আমি পুরো অ্যানিমেশনটা করে নিচ্ছি।
ওই পাশে যদি যেতে হয় এই যে এখান থেকে স্ক্রল করতে পারেন আপনি। এইখানে আপনার কি ফ্রেমটা এই পর্যন্ত নিয়ে এসে এখানে এভাবে টানলেই এই প্রসেস গুলো চলে আসবে। ২৯, ৩১, ৩৩, ৩৫। ওকে, ৩৬ পর্যন্তই আমার অ্যানিমেশন। এবার আবার আমি 0 তে চলে যাই। 0 তে চলে আসলাম। এরপর আমি যেটা করব আমার অনিয়ন স্ক্রিন যেটা আছে এটাকে অফ করে নিব। অনিয়ন স্ক্রিনটা অফ করে এবার যদি আমি আমার প্লে বাটন ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার বলটা আরো স্মুথলি চলতেছে। আরো স্মুথলি ড্রপ খাচ্ছে, হ্যাঁ? দেখুন। এখন যেটা হইছে যে আমার কাছে মনে হচ্ছে যে বলটা খুব বেশি স্লো হয়ে গেছে। অনেক বেশি স্লো হয়ে গেছে। আরেকটু ফাস্ট হলে ভালো হইতো। না? দেখেন অনেক বেশি স্লো দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যেটা করব যে আমি হচ্ছে আমার কি ফ্রেম রেট একটু বাড়ায় দিব। আমি ফ্রেম রেট একটু ১২ করি, ১৩ করি। ১৩ করে এবার দেখি যে আমার অ্যানিমেশনটা কেমন হচ্ছে। মোটামুটি, হ্যাঁ? মোটামুটি পড়ার যে অ্যানিমেশনটা, পড়ার যে ফিজিক্সটা আরেকটু ফাস্ট হয়। বলটা যখন পড়ে আরেকটু ফাস্ট থাকে। তো পড়ার ফিজিক্সটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা আরেকটু এটাকে বাটায় দিই। ১৫ ফ্রেম রেট করে দেখি কেমন দেখাচ্ছে। হুম, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার যেটা হচ্ছে পড়ার যে অ্যানিমেশনটা সেটাকে একটু আমরা ফাস্ট করে দিই। পড়ার অ্যানিমেশনটা আরেকটু ফাস্ট হলে ভালো হয়। কারণ পড়তে তো একটু সময় লাগে, না? আ একটু কম সময় লাগে পড়তে। তো সেক্ষেত্রে আবার হচ্ছে আমি অন স্ক্রিন অন করে নিই। যেটা আমি করব যে উম ঠিক যতটুক সময় বলটা পড়তেছে, ঠিক ততটুক সময়টাকে ফাস্ট করে দেব। ঠিক আছে? সেক্ষেত্রে যেটা করব যে আমি আ এই কি ফ্রেম গুলোকে সরায় দেই। এটাকে সরায় দেই, এটাকে সরায় দেই। এই কি ফ্রেম গুলোকে আমি রিমুভ করে আ ভুল হয়ে গেছে। এখানে একটা কি ফ্রেম বেশি রিমুভ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড ক্লিক করলে এটা আবার আগের জায়গায় চলে আসবে। এবার ১৩ তে এসে সরায় দেই, সরায় দিলাম। ১৫ তে হচ্ছে ড্রপ খাইছে। এটাকেও সরায় দিলাম। আর এরপরে যেটা করব আমি এই 0 থেকে ১৫ পর্যন্ত রাইট ক্লিক করব। সিলেক্ট করে রাইট ক্লিক করব। হোল্ড কিফ্রেম দিয়ে রিমুভ হোল্ড ফ্রেম দিয়ে দিব। তাহলে যেটা হলো কি যে আমার যে আ হোল্ড কিফ্রেম গুলো ছিল সেগুলো সব কিন্তু রিমুভ হয়ে গেল, হ্যাঁ? এখানে যে মাঝখানে যে কিফ্রেম গুলো ছিল। আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি একটু সমস্যা হয় তাহলে একটু টেনে দেখবেন। টেনে দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এবার হচ্ছে আমি আমার অনিয়ন স্ক্রিনটা অফ করে নেই। অফ করে এবার আমি হচ্ছে আমার অ্যানিমেশনটা প্লে করলে পড়ার অ্যানিমেশনটা ঠিক আছে মোটামুটি এবার। কিন্তু পড়ার পরের যে অ্যানিমেশনটা এটা একটু বেশি স্লো হয়ে গেছে। নাকি? এইখান থেকে একটু স্লো মনে হচ্ছে। এটার অনিয়ন স্ক্রিনটা অন করি। হুম। পড়ার সিনটা আমার বাদ দিয়ে দিতে হবে। এইখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। ১৩ নম্বরটা বাদ দিয়ে দিলাম। ১৫ নম্বরটা বাদ দিয়ে এবার হচ্ছে এগুলোকে আমি কাছাকাছি করে দিলাম। এই সবগুলোকে কাছাকাছি নিয়ে আসি। ১৬ থেকে ২৮ পর্যন্ত আমি সিলেক্ট করে নেই। সিলেক্ট করে ১৩ পর্যন্ত টেনে নিই। এবার হচ্ছে আবার প্লে করি। আমি অনিয়ন স্ক্রিনটা অফ করে দেই। অফ করে প্লে করে দিলাম। এবার দেখুন ফিজিক্সটা কিন্তু খুব পারফেক্টলি কাজ করছে। বলটা পড়ল, ড্রপ খাইলো, পড়ল, ড্রপ খাইলো, আবার পড়ল। হ্যাঁ? খুব সুন্দরভাবে এবার ফিজিক্সটা আমরা কাজে লাগাতে পারছি। ওকে।
আ এবার হচ্ছে বল তো আমরা পেয়ে গেলাম সবকিছু। আমাদের এই কালো দাগটা আর লাগতেছে না। এই কালো দাগের যে পেইন্ট লেয়ারটা আছে সেটাকে আমরা ধরে ডিলিট করে দিলাম। আবার দেখাচ্ছি কিভাবে ডিলিট করলাম। ওইটাকে সিলেক্ট করে এইখানে যে ডাস্টবিন যে অপশনটা আছে ডিলিট অপশন, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ওকে। এরপর আমরা একটু গ্রাউন্ড এর কাজ করি। আমাদের বল যেহেতু জায়গাটা আ হয়ে গেছে, গ্রাউন্ডটাকে আমরা রং করে দিই। এখন গ্রাউন্ডটাকে রং করব আমি এই কালারটাতেই যে কালারটা দিয়ে আমি দাগটা দিছি। সেই কালারটা এখন আমি কোথায় পাবো? মনে করেন যে এই কালারটা আমার এখান থেকে হারিয়ে গেছে। কিংবা আপনি যখন অনেক ধরনের কালার গ্রেডিং ইউজ করবেন এখান থেকে, হ্যাঁ? তখন যেটা হবে যে আপনার আ পারফেক্ট যে কালারটা আছে সেটা খুঁজতে একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে কি করবেন যে আপনি এটাকে হচ্ছে ড্রপ যেটা আছে, ঠিক আছে? কালার ড্রপ থেকে আপনি এটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে নিবেন। তাহলে আপনার সেই কালারটা চলে আসবে। আপনার যদি টুল আ এভাবে ইউজ করতে খুব সমস্যা হয়, আপনি শর্টকাট ইউজ করবেন। শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ ক্লিক করলে দেখবেন যে আপনার ড্রপ এর যে অপশনটা সেটা চলে আসবে। ড্রপ। এখান থেকে আপনি এটা নিয়ে নিলাম। নিয়ে বাকেট যেটা আছে, ফিল বাকেট এইটাতে ক্লিক করে আমি রংটাকে এখান থেকে ভরে দিলাম, হ্যাঁ? ফিল করে দিলাম। এখানেও দেখেন সিম্পলি এখানে কিছু দাগ চলে আসছে। এই দাগটাকে আমি সরায় দিচ্ছি। লাইন ক্লিক করে এই বরাবর আমি দাগ রেখে আমি কি করব? পুরোটাকে এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিব। দেখেন আমার লাইনটা চলে গেছে। হোয়াইট যে লাইনটা চলে গেছে। আচ্ছা এই জিনিসটা যদি না বুঝে থাকেন আবার বুঝায় দিচ্ছি। এই দেখেন এখানে একটা হোয়াইট লাইন ছিল। আমি এইখানে মাঝ বরাবর একটা লাইন টেনে দিছি জাস্ট সবুজ রঙের। এই যে আমার তাহলে যে হোয়াইট যে জায়গাটা ছিল সেটা চলে যাবে, হ্যাঁ? ঠিক আছে? ওকে। আরেকটা দাগ দিয়ে দিই তাহলে জিনিসটা এটা জুম করে নিলে জিনিসটা খুব ভালো হয়। ওকে আমার গ্রাউন্ড এবার কিন্তু সবুজ হয়ে গেছে। এবার হচ্ছে আমার আমি যদি এবার আমার অ্যানিমেশনটা রান করি তাহলে কেমন দেখাবে জিনিসটা দেখি। এবার হচ্ছে আমার বলটা সুন্দর এখান থেকে এসে ড্রপ খেয়ে গেল, হ্যাঁ? আমি এটাতে ক্লিক করলে আবার আমার ফার্স্ট keyframe এ চলে আসবে। প্লে ক্লিক করলাম আমার বলটা হচ্ছে। প্লে ক্লিক করলাম। ওকে। এবার যেটা করব যে আমার যেহেতু আমি আমার অলমোস্ট শেষ, হ্যাঁ? আমার বল তো আমি পেয়ে গেছি, গ্রাউন্ড ও পেয়ে গেছি। এবার আমি হচ্ছে হালকা পাতলা একটু শেড ইউজ করব। তো শেড ইউজ করব কিভাবে? আমি গ্রাউন্ড এ আছি। আমি চাচ্ছি গ্রাউন্ড যেহেতু আমার ক্যামেরা এদিকে এই সাইডটা একটু গাঢ় আর ওই সাইডটা একটু হালকা হলে ভালো হয়। কিংবা ওই সাইডটা একটু গাঢ়, এই সাইডটা হালকা হলে ভালো হয়। সেটা আমি করে দিব। আমি একটু গাঢ় একটা সবুজ রং নিলাম এখান থেকে। এই যে গাঢ় সবুজ রংটা নিলাম। নিয়ে আমি এখানে দেখেন গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট এ চলে গেলাম। গ্রেডিয়েন্ট এ গিয়ে আমি আমার রং সিলেক্ট করা আছে। আমি হচ্ছে এই মাঝখান থেকে সোজা এতটুকু দাগ দিয়েছিলাম। দেখেন আমার এটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হইছে, হ্যাঁ? সবুজ হয়ে গেছে। কিভাবে করলাম? আবার হচ্ছে এখান থেকে এতটুকু সবুজ হয়ে গেছে। এখন আমার মাঠটা দেখতে একটু ভালো লাগতেছে। এবার আমি চাই যে আমার মাঠে একটু ঘাস থাকুক। এই কালারের ঘাসই আমি দিয়ে দিই। তাহলে কি করব? আমি ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসবো। দেখব যে এখানে গ্রাস হচ্ছে। এই যে স্ট্যাম্প গ্রাস, হ্যাঁ? কিংবা বড় গ্রাসও আছে। আমি এই যে ছোট যে গ্রাস আছে এই গ্রাসগুলো ইউজ করব। এটাতে আমি ওই ইয়াটা নিলাম, ব্রাশটা নিলাম। ব্রাশটা নেওয়ার পরে যেটা করব যে আমি এখান থেকে ব্রাশ বাটনে ক্লিক করব। ব্রাশ বাটনে ক্লিক করে এখান থেকে হালকা পাতলা ঘাস উঠায় দিব। ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে ভালোই সুন্দর ঘাস হইছে। এবার একটু নিচের দিকে যেহেতু আমি ঘাস আঁকবো, নিচের দিকে আরেকটু গাঢ় করে নিবো আমি রংটা। এই যে এদিকে ঘাস আঁকার জন্য। শেডিংটা তাহলে দেখতে সুন্দর হবে। ঠিক আছে? এবার হচ্ছে আমার গ্রাউন্ডটা দেখতে খুব সুন্দর লাগতেছে।
এবার আমি হচ্ছে একটু অ্যানিমেশনটা রান করে দেখি তো কেমন লাগে, কেমন দেখায়। ওকে, ওকে। খুব সুন্দর লাগতেছে। এবার যেটা করব যে আমি আমার যে বলটা আছে, বলটাকে একটু এডিট করে দেব। বলের একটু শেড দিয়ে দিব। বলের শেড দিতে হলে আমার এখন কি লাগবে যে বলের নিচে একটু কালারটা গাঢ় করতে হবে। সেক্ষেত্রে যেটা করব যে আমি আমার ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করে একদম উপরে ৪ নম্বর যে ব্রাশটা আছে, এই ব্রাশটা, এয়ার ব্রাশ, এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আ ব্রাশটা অনেক বড়, ব্রাশটাকে একটু ছোট করে নিব আমি। ছোট করে নিলাম, হ্যাঁ? এই যে ছোট করে নিলাম। এবার হচ্ছে আমি কালারটাকে আ সিলেক্ট করব। কালারটা নিয়ে নিলাম কন্ট্রোল ক্লিক করে। এবং এই কালারটাকে একটু গাঢ় করে দেব এইখান থেকে। এই যে একটু গাঢ় করে দিচ্ছি। এবার যেটা করব যে আমি এই বলের একটা শেড তৈরি করব। এই রঙের উপরে আঁকবো। এখন দেখেন আমি যদি এই বলের উপরে আমি আঁকি, তাহলে যেটা হবে কি? বাইরেও কিন্তু রংটা লেগে যাচ্ছে। বলের বাইরেও রংটা লেগে যাচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা করব কি? কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাব এবং আ এখান থেকে দেখেন এই যে অপশনটা আছে, একটা সাদা কালো, সাদা কালো, সাদা কালো অপশন। এই অপশনটায় ক্লিক করে দেব। এই অপশনটায় ক্লিক করলে দেখেন এখানে একটা লক চিহ্ন চলে আসছে। এখানে নিচেও আছে লক চিহ্নটা চলে আসার পরে এবার যদি আমি ড্র করি তাহলে দেখেন শুধু বলের গায়ে দাগটা পড়তেছে। এখানে কিন্তু দাগটা পড়তেছে না। ১ নম্বরেও সেম টু সেম করে দিচ্ছি। ২, ৩, হ্যাঁ? তো আমি হচ্ছে গ্রেডিংটা একটু ভুল করে দিছি। যেটা করব যে আমি ফার্স্ট এ গ্রেডিংটা দিব এরকম, ২ এও দেব এরকম, এরকম। বাট ৩ এ যত মাটির কাছাকাছি আসবে তত গ্রেডিংটা কাছাকাছি যাবে নিচের দিকে, হ্যাঁ? ৪ এ, ৫ এ, ৬ এ, যত মাটির কাছাকাছি আসতেছে তত গ্রেডিংটা বাড়বে। যদিও বেশি হয়ে গেছে এবার। এই যে এবার ঠিক ৫, ৬, ৭ আরেকটু সুন্দর করে দিই। ৭, ৮ আবার একটু কমবে। এভাবে হচ্ছে আমরা গ্রেডিংটা ঠিক করে দিচ্ছি। ওকে। কালারটা গ্রেডিংটা কিন্তু আমি সুন্দর করে দিলাম। যে এখন বলটা যদি দেখা যায় একটু সুন্দর দেখতে ভালো লাগবে। তো এবার হচ্ছে আমি প্লে বাটনে যদি ক্লিক করে দিই, দেখুন সুন্দর বলের একটা শেডিং চলে আসছে। মাঠের একটা অবস্থা ভালো বলটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এবার যেটা হবে যে বলটা যেখানে ড্রপ খাচ্ছে, সেখানে কিন্তু একটু এখানে একটু ঘাসটা কিন্তু একটু মানে বল গ্রাসটা একটু সামনে চলে আসা উচিত নাকি? হ্যাঁ? সেক্ষেত্রে আমি যেটা করব যে আ এই যে বলের উপরে আরেকটা কি ফ্রেম নিব। এটার উপরে এই কি ফ্রেমটা সরি আরেকটা হচ্ছে লেয়ার নিব। সেই লেয়ারটার নাম দিব আমি গ্রাস। গ্রাস দিলাম। এবার হচ্ছে আমি আবার সেই গ্রাসের ইয়াতে চলে গেলাম, স্ট্যাম্পে। গ্রাসের স্ট্যাম্পে যেয়ে আমি হচ্ছে এই গ্রাসের কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যেখানে বল ড্রপ খাচ্ছে সেখানে জাস্ট হচ্ছে আমি একটু ঘাস বাড়ায় দিলাম। যেমন এইখানে গ্রাসটা খাইছে, এখানে আমি একটা নতুন এই গ্রাসে চলে এসে নতুন একটা কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নিয়ে এখানে একটু ঘাস এঁকে দিলাম। হ্যাঁ? এরপর হচ্ছে আবার ১২ নম্বর এখানে হচ্ছে একটু ড্রপ খাইছে, এখানে একটু ইয়া দিলাম।
17 নম্বরে ড্রপ খাইছে। আমি একটু দিয়ে দিলাম। এখানে একটু দিয়ে দিলাম। ঠিক আছে? আরেকটু আলাদা এভাবে ঘাস-টাস দিয়ে দিলাম। ঘাস। জি। হ্যাঁ? এবার যেটা করব যে আমার যেখানে ড্রপ খাইছে না? আমি এই যে ২৩ নম্বর যে কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেমটাতে কিন্তু আমি সবগুলো ড্রপ পেয়ে গেছি। এবার এই ২৩ নম্বর কি ফ্রেমটাকে নিয়ে আমি একদম সবার ১ম এ নিয়ে যাব ১ নম্বরে। গ্রাসের ১ নম্বরে নিয়ে গেলাম। আর বাকি যে কি ফ্রেম গুলো আছে সেগুলো সরায় মুভ করে দিলাম, রিমুভ করে দিলাম। ঠিক আছে? ১২ নম্বরেরটা, ১৭ নম্বরেরটা। এবার দেখেন যে আমার কোন চেঞ্জ হয় নাই মাঠের। এখানে সবকিছু ঠিক আছে। এবার হচ্ছে আমি যদি আমার অ্যানিমেশনটা ক্লিক করি তাহলে আমার বলটা গ্রাফের উপর দিয়ে যাবে। পারফেক্ট। ওকে। এবার আমি যেটা করব যে এবার হচ্ছে আমাদের যে পিছনে আর অল্প বাকি একটু ব্যাকগ্রাউন্ড বাকি এই সাদা অংশটা, এই সাদা অংশটা আমরা চেঞ্জ করে দিব। তো যেটা করব যে আমি আমার এই যে বল গ্রাউন্ড এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নতুন একটা কি ফ্রেম নিলাম। কি ফ্রেমের নাম দিলাম আমি স্কাই। স্কাই বলের উপরে আছে। এই দেখেন এখন এখানে আমি স্কাই তে কাজ করব। কিন্তু বল যেটা সেটা উপরে আছে। স্কাই এর উপরে। যার কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে। আমি যেটা করব যে বলটাকে এখান থেকে পিনের এখান থেকে সরায় দিব। ঠিক আছে? আমি স্কাই তে নিয়ে আসবো। ওকে। এবার স্কাইটা উপরে ছিল। আবার আপনাদের যদি আবার বলটাকে ওইখানে নিতে হয়, তাহলে বলে ক্লিক করবেন। এখান থেকে আবার এটা ওপেন করে অন করে নিবেন। হ্যাঁ? আচ্ছা। যেহেতু আমি এখন স্কাই নিয়ে কাজ করব। ওকে। তো স্কাই তে হচ্ছে আমি একটা নতুন keyframe নিয়ে নিলাম। নিয়ে আপনার আকাশ কি রঙের হয়? সাধারণত নীল রঙের হয়। তো আমি একটা সুন্দর দেখে একটা নীল শেড নিই। যেখান থেকে হচ্ছে আকাশটা দেখতে ভালো লাগবে। এই কালারটা মনে হচ্ছে আরেকটু গাঢ় হলে ভালো হয়। আর একটু গাঢ় হলে ভালো হয়। এই যে আকাশটাকে এবার আমি এই যে বাকেট দিয়ে ভরে নিলাম। ঠিক আছে? আচ্ছা। ক্লিক করার পর যেটা হইছে যে আমার গ্রাউন্ডটা সরে গেছে। শুধু গ্রাস গুলো দেখা যাচ্ছে। আমি যেটা করব, আমি যে ভুলটা করছি এখানে যে আমি গ্রাউন্ড এর উপরে স্কাইটা নিয়ে নিছি। এই যে স্কাই এর যে লেয়ারটা এটাকে যদি আমি ঠেলে গ্রাউন্ড এর নিচে নিয়ে যাই, তাহলে দেখেন আমার স্কাই কিন্তু এবার দেখা যাচ্ছে। হ্যাঁ? আচ্ছা স্কাইটা আমার যেটা মনে হচ্ছে যে একটু বেশি আ একটু ফেড হয়ে গেছে। আমি আরেকটু হালকা করি। আরেকটু হালকা এবার ঠিক আছে। এবার আকাশের নিচের যে দিকটা আছে, নিচের দিকটাকে আমি একটু গাঢ় করে দিই। তাহলে হচ্ছে দেখতে সুন্দর হবে গ্রেডিয়েন্ট এ গিয়ে। আরেকটু করতে হবে। আ বেশি গাঢ় হয়ে যাচ্ছে। নিচের দিকটা না করে আমি উপরের দিকটা করে দেখি কেমন লাগে। উপরের দিকটাও বেশি হয়ে যায়। আরেকটু হালকা দেই। হ্যাঁ, ঠিক আছে। এবার ঠিক আছে। আকাশটা দেখতে এবার ভালো লাগতেছে। এবার আকাশে যেটা থাকতে হবে যে একটু মেঘ থাকতে হবে। একটু মেঘ থাকলে ভালো লাগবে জিনিসটা দেখতে। তো এবার আকাশে আমরা একটা একটু মেঘ আঁকি। মেঘ যেভাবে আঁকবো সাদা। সাদা দিয়ে এরপর হচ্ছে আমরা আমাদের যে স্ট্যাম্প বাটন যেখানে ছিল সেখানে যাব। সেখানে যাওয়ার পরে এখানে সাধারণত আপনার মেঘ আঁকার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা এখানে আপনি পাবেন না। তো আমি আপনাদেরকে যে টুলসটা দেখাচ্ছি সেটা দিয়ে করলে মেঘটা সুন্দর হবে। তবে মেঘটা যদি হাতে আঁকা যায় সবচেয়ে বেশি ভালো হয়। আমি এটা দিয়ে আপনাদেরকে মেঘটা এঁকে দেখাচ্ছি। হ্যাঁ? মেঘটাকে আমি এইভাবেই এঁকে দেখালাম আপনাদেরকে। আপনারা চাইলে হাত দিয়ে যদি আঁকতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো হয়।
মেঘ এঁকে দিলাম। মেঘের নিচটা একটু গাঢ় হয়। তো সেক্ষেত্রে আমি একটু ফেড একটা কালার ইউস করলাম এখান থেকে। না, জিনিসটা ভালো লাগতেছে না, হ্যাঁ? তো আমি একটু আরেকটু হালকা কালারটা আমার ইউস করতেছি এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। আমি জায়গায় আমি হচ্ছে এটা ইউস করে দিলাম। এখান থেকে একটু এই রঙের একটা মেঘ এঁকে দেই। এখান থেকে একটু এঁকে দেই। এখান থেকে একটু এঁকে দেই। এখান থেকে একটু এঁকে দেই। বেশি হয়ে গেল। এই পাশের মেঘটা না আঁকলেও হতো I guess। এতটুকু এনাফ I guess। ঠিক আছে। তো এই পর্যন্তই হচ্ছে আম আমি আকাশটা রাখলাম। এবার যদি আমি আমার অ্যানিমেশনটাকে রান করি, আমি একদম উপরে চলে যাই। চলে গিয়ে আমি অ্যানিমেশনটাকে যদি রান করি তাহলে যেটা দেখা যাবে যে সুন্দর দেখাচ্ছে যে বলটা আসলো, ড্রপ খাইলো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে ভাই অনেক বেশি ডার্ক কালার হয়ে গেল না? তাহলে একটু একটু লাইট হলে ভালো হইতো। একটু আলো দিলে ভালো হইতো। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এই পুরোটাকে আপনি এডিট করতে পারেন। আপনি ফিল্টার দিতে পারেন। এখান থেকে দেখেন ফিল্টার আছে, অ্যাডজাস্ট, ঠিক আছে? অ্যাডজাস্ট থেকে আপনি কন্ট্রাস্ট কিংবা কালার ব্যালেন্স কিংবা ডজ যেকোনো কিছু দিয়ে আপনি কালারটা একটু হালকা কিংবা একটু গাঢ় করে নিতে পারবেন। তো এটা আজকে আপাতত আমি দেখাচ্ছি না। এটা পরের দিন আপনাদেরকে আমি দেখাবো কালারটা কিভাবে চেঞ্জ করা যায় অন্য একটা অ্যানিমেশন দিয়ে। ঠিক আছে? তো এতটুকুই আজকে এই পর্যন্তই দেখাচ্ছি। তো আমি যদি আপনাদেরকে অ্যানিমেশনটা আরেকবার একটু দেখাই। ওকে। আশা করি আপনাদের কাছে আজকে ফার্স্ট ক্লাসটা ভালো লাগছে এবং আপনারা বুঝতে পারছেন। পরের ক্লাসে হচ্ছে আমরা আরো অ্যাডভান্স এবং আরো ভালো কিছু শেখার চেষ্টা করব। আ বেসিক অ্যানিমেশনটা যেহেতু আজকে আমরা শিখে গেছি। এরপরে হচ্ছে আমরা এর পরের ধাপে অ্যানিমেশনের আর কোন আ টুলস গুলো আমাদের কাজে লাগবে আর কোনগুলো দিয়ে আমরা আরো ভালো আর্ট করতে পারবো। আজকে তো জাস্ট হচ্ছে শেপ দেখাইছি। কিভাবে আর্ট করতে পারবো, ছবি আঁকতে পারবো। আ সেটা হচ্ছে এর পরের ক্লাসে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।